আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন এসেছে যে নির্বাচনী যে ভোটটা আমরা দিই সেটা আসলেই ঠিকঠাকভাবে গোনা হচ্ছে কিনা? এই যে এত বড় একটা আয়োজন, এর স্বচ্ছতা মানে নিরপেক্ষতা এটা নিশ্চিত করে কে? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই বিষয়টার গভীরে যাব। দেখব বাংলাদেশ নির্বাচন কমিশন, যারা আমাদের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, তারা ঠিক কি ক্ষমতার অধিকারী। চলুন শুরু করা যাক। একবার শুধু ভাবুন তো, হাজার হাজার প্রার্থী, কোটি কোটি ভোটার, কি বিশাল একটা ব্যাপার। কিন্তু এর মধ্যে এমন কে আছে যিনি একজন পরিচালকের মতো পুরো খেলাটা পরিচালনা করেন, যিনি নিশ্চিত করেন যে সব কিছু নিয়ম মেনেই হচ্ছে আর কেউ কোনোভাবেই ২ নম্বরই করতে পারছে না? চলুন সেই মূল শক্তিটাকেই আজ খুঁজে বের করি। ধরুন, একটা খুব উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ চলছে। মাঠে দুটো দল একেবারে জান প্রাণ দিয়ে লড়ছে, কিন্তু খেলাটা যে সুন্দর আর নিয়ম মেনে হচ্ছে তার কারণটা কি? অবভিয়াসলি ওই নিরপেক্ষ রেফারি। ঠিক একইভাবে নির্বাচনের এই বিশাল মাঠে নির্বাচন কমিশন হলো সেই নিরপেক্ষ রেফারি, যার কাজই হলো সবাই যেন নিয়ম মেনে খেলে তা নিশ্চিত করা। তাহলে এই নির্বাচন কমিশন আসলে কি? এটা কিন্তু কোনো সাধারণ অফিস বা সংস্থা না। এটা হলো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। মানে কি? মানে হলো দেশের সর্বোচ্চ আইন। আমাদের সংবিধান নিজেই একে তৈরি করেছে এবং সব ধরনের সুরক্ষা দিচ্ছে। আর এর একটাই প্রধান কাজ, দেশের নির্বাচনকে স্বাধীন, স্বচ্ছ এবং ১০০% নিরপেক্ষ রাখা। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে এই রেফারি এত ক্ষমতা পায় কোত্থেকে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সংবিধানের ভেতরেই। সংবিধানই হল এই রেফারির জন্য একটা চূড়ান্ত নিয়মকানুন, এর বই বা রুল বুক। আমাদের সংবিধানের ১১৮ থেকে ১২৬ নম্বর অনুচ্ছেদে এই কমিশন সম্পর্কে সবকিছু বলা আছে। তবে এর মধ্যে দুটো অনুচ্ছেদ সবচাইতে গুরুত্বপূর্ণ। একটা হলো অনুচ্ছেদ ১১৮, যেটা দিয়ে কমিশনকে গঠন করা হয়েছে, আর অন্যটা হলো অনুচ্ছেদ ১১৯, যেটা একে দিয়েছে আসল ক্ষমতা। সহজ করে বললে, একটা হলো কমিশনের জন্ম আর অন্যটা হলো তার শক্তি। যেহেতু আমরা এখন জেনেই গেছি যে কমিশনের ক্ষমতার উৎস কোথায়, চলুন এবার সরাসরি সেই ক্ষমতার একেবারে কেন্দ্রে চলে যায়। আর এজন্য আমাদের দেখতে হবে অনুচ্ছেদ ১১৯, যেখানে কমিশনের মূল দায়িত্বগুলো খুব পরিষ্কারভাবে লেখা আছে। অনুচ্ছেদ ১১৯-এর ক্ষমতাগুলোকে আমরা খুব সহজে ৩টা ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথম কাজ নির্বাচন পরিচালনা করা, দ্বিতীয় কাজ ভোটার তালিকা তৈরি করা, আর তৃতীয় কাজ পুরো নির্বাচনী প্রক্রিয়ার উপর কড়া নজর রাখা আর সবাইকে নির্দেশনা দেওয়া। ঠিক জানো একজন ফিল্ম ডিরেক্টরের ৩টা প্রধান কাজ। প্রথম কাজটা হল নির্বাচন পরিচালনা। এর মানে হল দেশে ছোট বড় সব ধরনের নির্বাচন আয়োজন করার দায়িত্বটাই কমিশনের। একেবারে রাষ্ট্রপতি নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে আমাদের এলাকার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যন্ত সবকিছুর চাবিকাঠি কিন্তু এই কমিশনের হাতেই থাকে। নির্বাচন কমিশনে তো অনেকগুলো ক্ষমতা আমরা দেখলাম, কিন্তু এর মধ্যে এমন একটা ক্ষমতা আছে যা একে সত্যিকারের অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। প্রস্তুত তো সেই আসল ক্ষমতার কথাটা শোনার জন্য? চলুন এবার কমিশনের সেই সবচেয়ে বড় শক্তির পর্দাটা উন্মোচন করা যাক। নির্বাচন চালানো বা ভোটার তালিকা বানানো, এগুলো তো নিঃসন্দেহে অনেক বড় কাজ। কিন্তু এর চেয়েও কি বড় কোনো ক্ষমতা কমিশনের হাতে থাকতে পারে? এমন কোনো পাওয়ার যা পুরো নির্বাচনের মোড় এক মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে? চলুন সেই রহস্যটাই ভেদ করা যাক। সেই চূড়ান্ত ক্ষমতার উৎস হল সংবিধানের আরও একটি অনুচ্ছেদ, অনুচ্ছেদ ১২৬। এই নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ এটাই হলো আসল গেম চেঞ্জার। অনুচ্ছেদ ১২৬ হলো একটা পাওয়ার হাউস। এটা খুব সহজ ভাষায় বলছে, নির্বাচন চলাকালীন সময় দেশের সমস্ত সরকারি কর্তৃপক্ষ, সেটা প্রশাসন হোক বা পুলিশ বাহিনী, সবাই নির্বাচন কমিশনকে সাহায্য করতে একদম বাধ্য থাকবে। অন্যভাবে বললে, নির্বাচনের সময় পুরো সরকারি সিস্টেমটা কমিশনের অধীনে, তাদের কথা মতো চলে। আর এটাই কমিশনকে দেয় এক অবিশ্বাস্য শক্তি। কিন্তু একবার ভাবুন তো, একজন রেফারি যদি নিজেই কোনো একটা দলের দিকে টানে, তাহলে কি আর খেলার কোনো মানে থাকে? একদমই না। আর ঠিক এই কারণেই আমাদের সংবিধান কিছু বিশেষ ব্যবস্থা রেখেছে, যা নিশ্চিত করে যে নির্বাচন কমিশন সবসময় স্বাধীন থাকবে, নিরপেক্ষ থাকবে। চলুন দেখি কিভাবে সেটা করা হয়।
কমিশনের স্বাধীনতাকে রক্ষা করার জন্য মূলত ৩টা বর্ম বা সুরক্ষা কবচ আছে। ১. কমিশনারদের নিয়োগ দেন স্বয়ং রাষ্ট্রপতি। ২. তারা যখন দায়িত্ব পালন করেন তখন তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। আর ৩. তাদেরকে পদ থেকে সরানোটা প্রায় অসম্ভব একটা ব্যাপার, ঠিক যেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতিকে সরানোর মতো কঠিন। এই বর্মগুলোই তাদের সব রকম রাজনৈতিক চাপ থেকে মুক্ত রাখে। ব্যাপারটা আরও সহজভাবে যদি বুঝতে চাই, তাহলে নির্বাচনের খেলাটাতে সরকার আর বিভিন্ন রাজনৈতিক দলগুলো হলো প্লেয়ার্স বা খেলোয়াড়, আর নির্বাচন কমিশন হলো সেই নিরপেক্ষ রেফারি যার একমাত্র কাজ হলো এটা দেখা যে সব খেলোয়াড় যেন নিয়ম মেনে খেলে আর খেলাটা যেন পুরোপুরি ফেয়ার হয়। আমরা তো বেশ অনেকটা পথ চলে এসেছি, তাই না? চলুন এক ঝলকে কমিশনের মূল ক্ষমতাগুলো আরও একবার দেখে নিই। এতে করে পুরো বিষয়টা মাথায় গেঁথে যাবে। তাহলে কমিশনের মূল ক্ষমতাগুলো কি কি? নির্বাচন আয়োজন করা, ভোটারদের তালিকা তৈরি আর আপডেট করা, নির্বাচনের সময় পুরো প্রশাসনকে কন্ট্রোল করা, কোথাও বড় ধরনের জালিয়াতি হলে ভোট বাতিল করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া এবং প্রার্থীদের জন্য আচরণবিধি ঠিক করে দেওয়া। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য এটা আসলেই একটা কমপ্লিট প্যাকেজ। চলুন এবার একটা বাস্তব পরিস্থিতি দিয়ে কমিশনের ক্ষমতাটা একটু পরীক্ষা করে দেখি। ধরুন কোনো একটা ভোট কেন্দ্রে ব্যাপক কারচুপি বা জালিয়াতির একেবারে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল। এই রকম একটা অবস্থায় নির্বাচন কমিশন ঠিক কী করতে পারে বলে মনে হয়? উত্তরটা খুব সহজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী। নির্বাচন কমিশন এক মুহূর্তে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দিতে পারে, এমনকি চাইলে পুরোপুরি বাতিলও করে দিতে পারে। এটাই তো প্রমাণ করে যে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তাদের হাতে কতটা আসল ক্ষমতা রয়েছে। নির্বাচন নিয়ে দুটো বিষয় আমাদের প্রায় গুলিয়ে যায়, তাই এগুলো খুব পরিষ্কারভাবে মনে রাখা দরকার। প্রথমত, সরকার কিন্তু নির্বাচন পরিচালনা করে না, করে নির্বাচন কমিশন। আর দ্বিতীয়ত, নির্বাচনের সময় প্রশাসন স্বাধীনভাবে কাজ করে না, তারা কাজ করে কমিশনের অধীনে, তাদের নির্দেশনায়। এই দুটো বিষয় একটা স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি। যদি পুরো আলোচনা থেকে মাত্র একটা বাক্য মনে রাখতে বলা হয়, তাহলে সেটা হবে এইটা: অনুচ্ছেদ ১১৯ নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনার ক্ষমতা দেয়, আর অনুচ্ছেদ ১২৬ সেই ক্ষমতাকে বাস্তবে প্রয়োগ করার জন্য পুরো প্রশাসনকে তার অধীনে নিয়ে আসে। এই দুটো অনুচ্ছেদই হল কমিশনের শক্তির মূল ভিত্তি এবং আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় রক্ষা কবচ।